বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সেই সাথে সরকারের দেওয়া নির্দেশনা মতো তোমরা সবাই নিশ্চয়ই ঘরে আছো এবং ঘরে থেকেই আমাদের সরকারি মুরাপাড়া কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসগুলো সবাই উপভোগ করছো। তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাসগুলো উপভোগ দেখে আমরা সবাই ঈর্ষান্বিত, যার কারণে আমরা প্রতিনিয়ত হাজির হচ্ছি তোমাদের সামনে কোনো না কোনো বিষয় নিয়ে, যেন তোমরা তোমার বাড়িতে থেকে সুন্দর মতো ক্লাসগুলো উপভোগ করতে পারো এবং সেই সাথে বাসায় যেন বসে সুন্দর মতো পড়ালেখাগুলো অনুশীলন করতে পারো। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের আলোচনা ফিনান্স। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ফিনান্সের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং, স্বল্পমেয়াদী অর্থায়ন। এই স্বল্পমেয়াদী অর্থায়ন বিষয়টি অনেকগুলা ক্লাসের মধ্যে ভিন্ন নামে ভিন্নভাবে আছে, কিন্তু ভিতরের আলোচনা সম্পূর্ণ প্যাটার্ন একই রকমের, হয়তো নামটাই শুধু পরিবর্তন। তো আজকে আমরা এই শর্ট টার্ম ফাইন্যান্সিং এর আলোচনা করব। আমরা জানবো তার আগে এই শর্ট টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টারটা কোন কোন ক্লাসের মধ্যে আছে। আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে যাদের জন্য প্রয়োজন হবে সেটা হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। এই ক্লাসে প্রিন্সিপাল অফ ফিনান্স সাবজেক্টের দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং। পাশাপাশি বিবিএ সেকেন্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেও এই বইটা আছে প্রিন্সিপাল অফ ফিনান্স। সেখানে 12 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কারেন্ট লাইবিলিটি বলে। এই কারেন্ট লাইবিলিটি চ্যাপ্টারটাই হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর একটা অংশ। এই শর্ট টার্ম ফাইন্যান্সিংটা মূলত কারেন্ট লাইবিলিটি হিসাবে লেখা হয়েছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। পাশাপাশি বিবিএ ফোর্থ ইয়ার ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং, এটা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বইয়ের 5 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং, যদিও বইয়ের মধ্যে নামটা আছে কারেন্ট লাইবিলিটি নামে। সর্বশেষ এমবিএ পার্ট 1, যেটাকে আমরা মাস্টার্স প্রিলিমিনারি বলি। মাস্টার্স প্রিলিমিনারি তো আমাদের ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এ এই চ্যাপ্টারটা আছে 2 নম্বর চ্যাপ্টারের মধ্যে শর্ট টার্ম ফাইন্যান্সিং। তো আমরা আলোচনা শুরুতেই জানবো স্বল্পমেয়াদী অর্থায়ন কি। 1 বছর অথবা 1 বছর কম সময়ের মধ্যে যে অর্থ সংগ্রহ করা হয় সাধারণভাবে তাকে বলা হয় স্বল্পমেয়াদী অর্থায়ন। আই.এম. পান্ডে স্যার তার বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেন যে 1 বছর অথবা 1 বছরের কম সময়ের মধ্যে যে অর্থ সংগ্রহ করা হয়, যে পদে অর্থ প্রদান করা হয়, তাই হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী অর্থায়ন। এই স্বল্পমেয়াদী অর্থায়নের মধ্যে আমাদের কি করতে হবে? এই স্বল্পমেয়াদী অর্থায়নের মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ঋণযুক্ত ব্যবসায়। আমরা আমাদের ব্যবসা শুরু করার জন্য আমরা স্বল্পমেয়াদী স্বল্প সময়ের জন্য কোন কোন উৎস থেকে টাকা সংগ্রহ করতে পারি, সেই উৎসগুলো নিয়ে হচ্ছে এই অধ্যায়ের আলোচনা। আমরা জানবো এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসগুলো কোনগুলো এবং কোন উৎসগুলোর সূত্র অনুসারে আমাদের পরীক্ষাতে অঙ্ক আসে। আসো আমরা একটু জানার চেষ্টা করি কি কি আমাদের পরীক্ষাতে আসে। আমাদের পরীক্ষাতে আসে কস্ট অফ ট্রেড ক্রেডিট, আসে কস্ট অফ কমার্শিয়াল পেপার, ব্যাংক লোন, ফ্যাক্টরিং, আর অনেক কিছু। তো এর মধ্যে কস্ট অফ ট্রেড ক্রেডিট, কমার্শিয়াল পেপার, ব্যাংক লোন এবং ফ্যাক্টরিং, এই 4টা টপিকস আমাদের জন্য খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। কারণ প্রশ্নপত্র খুললেই দেখবা তোমরা এই 4টা টপিকসই চলে আসছে পরীক্ষার মধ্যে। 4টা টপিক্সের হয়তো 2টা আসছে অথবা 3টা আসছে অথবা 1টা আসছে। আর প্রশ্নটা পার্ট এর মধ্যেও আসতে পারে, আবার পার্ট বি এর মধ্যেও আসতে পারে, আবার পার্ট সি এর মধ্যেও আসতে পারে। তাহলে পার্ট এ কিভাবে আসবে? যদি আসে হয়তো এরকম ভাবে আসবে যে কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্রটি কি, অথবা কমার্শিয়াল পেপারের সূত্রটি কি, অথবা কমার্শিয়াল পেপার বলতে কি বুঝি, বা কস্ট অফ ট্রেড ক্রেডিট বলতে কি বুঝি, অথবা ফ্যাক্টরিং কি। এরকম নানান রকম ভাবে প্রশ্ন এ হতে পারে। প্রশ্ন বি কিভাবে হতে পারে? প্রশ্ন বি হতে পারে যে কস্ট অফ ট্রেড ক্রেডিট নির্ণয় করো। একটা টপিকস বা একটা ফর্মুলা, একটা তোমাকে কোম্পানির নাম দিয়ে একটা ফর্মুলা দিয়ে দেবে, সেই ফর্মুলা অনুসারে তুমি কস্ট অফ ট্রেড ক্রেডিট নির্ণয় করবা। অথবা কমার্শিয়াল পেপারের কিছু ইনফরমেশন দিয়ে তোমাকে বলে দিবে হোয়াট ইজ কস্ট অফ কমার্শিয়াল পেপার।
কমার্শিয়াল পেপারের বিস্তারিত তথ্যগুলো তুলে ধরো, সেক্ষেত্রে তোমাকে কমার্শিয়াল পেপারে সূত্র দিয়ে অঙ্কটি করতে হবে। তো আজকে আমরা আমাদের আলোচনায় এই দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করব, কস্ট অফ ট্রেড ক্রেডিট এবং কস্ট অফ কমার্শিয়াল পেপার। কিভাবে কস্ট অফ ট্রেড ক্রেডিটের অঙ্কগুলো করতে হয় এবং কিভাবে কস্ট অফ কমার্শিয়াল পেপারের অঙ্কগুলো করতে হয়। এই ট্রেড ক্রেডিটের অঙ্কগুলো কিভাবে করব তার জন্য আমরা জানবো একটু ট্রেড ক্রেডিটের সূত্রগুলো কেমন হয়। ট্রেড ক্রেডিটের সূত্র দুই রকমের হবে, একটা সরল সুদের ক্ষেত্রে হবে আর একটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হবে। প্রশ্নপত্রে সচরাচর চক্রবৃদ্ধি সুদ না সরল সুদ সেরকম কিছু বলা থাকবে না, কিন্তু প্রশ্নে যদি বলা থাকে এফেক্টিভ তাহলে বুঝতে হবে এটা চক্রবৃদ্ধি সুদ। আবার যদি বলে যে অ্যানুয়াল পার্সেন্টেজ রেটে এপিআর এইভাবে সূত্র দেখাও বা মান বের করো, সেক্ষেত্রে এপিআর অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এই সূত্র দিয়ে যদি মান চায় তাহলে বুঝতে হবে এটা সরল সুদের মান। আর যদি প্রশ্নপত্রে এফেক্টিভ ইন্টারেস্ট রেট ইআইআর এটাকে বের করতে বলে তাহলে বুঝতে হবে এটা চক্রবৃদ্ধি সুদের মান। এই এপিআর এর সূত্রটা হচ্ছে সিডিআর 100 মাইনাস সিডিআর গুণ 360 নিচে হচ্ছে সিপি মাইনাস ডিপি ইনটু হচ্ছে 100। আমরা জানবো সিডিআর সিপি ডিপি জিনিসটা কি। সিডিআর হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট, সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড আর ডিপি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। অনুরূপভাবে এফেক্টিভ ইন্টারেস্ট রেটে আর এবং এন এই দুটার মান প্রশ্নপত্রে কখনো দেওয়া থাকে না, এটাকে বের করে নিতে হয়। সচরাচর অ্যানুয়াল পার্সেন্টেজ রেটের ক্ষেত্রে সিডিআর সিপি ডিপি এদের মানগুলো দেওয়া থাকে, কিন্তু এফেক্টিভ ইন্টারেস্ট রেটে যে আর এবং এন আছে এই দুটার মান কখনো দেওয়া থাকবে না, এই দুটার মান আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে বের করব কিভাবে? বের করার জন্য আর এর মান বের করার জন্য লিখতে হবে সিডিআর উপরে, নিচে হবে 100 মাইনাস সিডিআর, আর এন এর মান বের করার জন্য 360 আর নিচে হবে সিপি মাইনাস ডিপি। জানবো আমরা সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট। ক্যাশ ডিসকাউন্ট রেট বলতে কি বুঝি? পণ্য কেনা বেচার সময় যে নগদ বাটার ছাড়টা দেওয়া হয় নির্ধারিত একটা সময়ের উপরে, সেটা হচ্ছে সিডিআর। সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড। ক্রেডিট পিরিয়ড হচ্ছে আমি যে বাকিতে পণ্যটা বিক্রি করলাম, ক্রেতাকে আমি কতদিনের নির্ধারিত সময় দিলাম, যত দিনের মধ্যে তাকে আমার টাকাটা অবশ্যই পরিশোধ করতে হবে। সেটা হতে পারে 50 দিন, হতে পারে 40 দিন, হতে পারে 30 দিন। এই পরিমাণের সময়টাকে বলা হয় সিপি ক্রেডিট পিরিয়ড। ডিপি কি? ডিসকাউন্ট পিরিয়ড। মোট সময় থেকে অল্প কিছুদিন সময় দেওয়া হয়, যেই সময়ের মধ্যে বলা হয় যদি এই কয়েকদিনের মধ্যে 10 দিন অথবা 15 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করা হয় তাহলে তাকে নির্ধারিত কিছু ছাড় দেওয়া হবে। এই ছাড়কৃত সময়টাই হচ্ছে ডিপি বা ডিসকাউন্ট পিরিয়ড। এবারে আমাদের আলোচনা হচ্ছে কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক পত্র। বাণিজ্যিক পত্র হচ্ছে এমন এক ধরনের প্রতিজ্ঞাপত্র যেগুলো বড় বড় কোম্পানি তারা মুদ্রাবাজার থেকে বিভিন্ন ব্যাংক থেকে টাকা সংগ্রহ করার জন্য এক ধরনের প্রতিজ্ঞাপত্র বিক্রি করে। সেই প্রতিজ্ঞাপত্রগুলোর ফেস ভ্যালুটা বেশি থাকবে, সেলস ভ্যালুটা কম থাকবে, এবং নির্ধারিত সময়ে যখন টাকাটা পরিশোধ করবে তখন ওই ফেস ভ্যালু যেই মূল্যটা আছে সেই মূল্যটাতে পরিশোধ করতে হবে। বিষয়টা আমরা একটা সূত্রের মাধ্যমে উপস্থাপন করব যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। কমার্শিয়াল পেপারে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ প্রশ্নপত্রে বললে ভালো কথা, না বললেও সমস্যা নেই, প্রশ্নের দিকে লক্ষ্য করে তোমরা কাজ করবে। অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এপিআর যখন প্রশ্নপত্রে চাইবো তখন তুমি সূত্রটা ব্যবহার করবে এরকম, উপরে লিখবে এফবি মাইনাস এসবি, নিচে লিখবা এনএসবি গুণ 360 বাই ডিএম গুণন 100। জানা দরকার এফবি এসবি এনএসবি জিনিসটা কি। এফবি হচ্ছে ফেস ভ্যালু, এসবি হচ্ছে সেলভেজ ভ্যালু। এ পর্যায়ে আমরা কমার্শিয়াল পেপার নিয়ে বিস্তারিত আলোচনা করছি। সুপ্রিয় ছাত্রছাত্রী, কমার্শিয়াল পেপার করার জন্য তোমাকে যেটা শিখতে হবে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এপিআর, উপরে হচ্ছে এফবি মাইনাস এসবি আর নিচে হচ্ছে এনএসবি গুণ 360 বাই ডিএম গুণন 100। যেখানে আমাদের জানা দরকার এই এফবি এসবি এনএসবি বলতে কি বুঝি। এফবি হচ্ছে ফেস ভ্যালু, একটা কমার্শিয়াল পেপারের মূল যেই লিখিত মূল্যটা থাকে সেটাকে বলা হয় এফবি। এসবি হচ্ছে সেলস ভ্যালু। সেলস ভ্যালু হচ্ছে যে লিখিত মূল্য থেকে কত কমে তুমি কমার্শিয়াল পেপারটা বিক্রি করতেছো সেই মূল্যটাই হচ্ছে আমাদের সেলস ভ্যালু। এনএসবি নেট সেলস ভ্যালু। এই নেট সেলস ভ্যালুটা হচ্ছে অনেক সময় কমার্শিয়াল পেপার বিক্রি করতে কিছু খরচ প্রদান করতে হয়, সেটা হতে পারে ব্রোকার চার্জ, হতে পারে স্ট্যাম্প ডিউটি, হতে পারে আদার্স যে কোনো খরচ। এই জাতীয় খরচগুলো বাদ দেওয়ার পরে সেলস ভ্যালু থেকে আনুষঙ্গিক যে খরচগুলো থাকে আদার কস্ট
সবগুলো খরচ বাদ দেওয়ার পরে যে ফলাফলটা পাওয়া যায় সেই ফলাফলটাই হচ্ছে এনএসবি। অনেক সময় প্রশ্নের মধ্যে কোনো খরচ থাকে না, শুধু ফেস ভ্যালু দেওয়া থাকে এবং সেলস ভ্যালু দেওয়া থাকে। যদি ফেস ভ্যালু এবং সেলস ভ্যালু দেওয়া থাকে আর কোনো খরচপাতি না থাকে, তাহলে যেটা সেলস ভ্যালু সেটাই হবে এনএসবি। ডিএম হচ্ছে ডেজ অফ ম্যাচুরিটি। ডেজ অফ ম্যাচুরিটি, ম্যাচুরিটি বলতে আমি যে কমার্শিয়াল পেপারটা বিক্রি করব, এই কমার্শিয়াল পেপারটার মেয়াদ কতদিন হবে, 60 দিন, 90 দিন, নাকি 180 দিন, না 120 দিন, এরকম একটা নির্ধারিত সময় দেওয়া থাকবে। এই নির্ধারিত সময়টাই হচ্ছে আমাদের ডেজ অফ ম্যাচুরিটি। আর আমরা যদি চক্রবৃদ্ধি ভাবে এফেক্টিভ ইন্টারেস্ট রেট অনুসারে আমরা অঙ্ক করি, তাহলে 1 প্লাস আর তার পাওয়ার n মাইনাস 1 গুণন 100। জানবো আমরা এই আর এবং n, এই দুটার মান কখনো প্রশ্নের মধ্যে দেওয়া থাকে না। এই দুটার মান তোমাকে বের করে নিতে হবে। তাহলে কিভাবে বের করবে? আর এর মান যখন বের করবে, কিছুক্ষণ আগে আমরা যে সূত্রটা প্রয়োগ করলাম, এই সূত্রের মধ্যে খেয়াল করে দেখো, এই যে প্রথম যে অংশটুকু আছে, এই প্রথম অংশটুকু হচ্ছে আর এর মান, আর সূত্রের দ্বিতীয় যে অংশটুকু আছে, দ্বিতীয় অংশটুকু হচ্ছে আমাদের এন এর মান। তুমি যদি ভেঙে ভেঙে প্রথম অংশটাকে আর এর জন্য রেখে দ্বিতীয় অংশটাকে এন এর জন্য রেখে কাজ করো, তাহলে অটোমেটিকলি তোমার আর এবং এন এর মান চলে আসবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, 2016 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে প্রশ্নটা আসছিল, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ওই প্রশ্নটাই আজকে আমরা সলিউশন দেখাবো। এবং আজকে যে আলোচনাটা আমরা করেছি, কস্ট অফ ট্রেড ক্রেডিট এবং কমার্শিয়াল পেপার, এই দুটার বিস্তারিত আলোচনা আমি আমার অঙ্কের মাধ্যমে উপস্থাপন করতে চাচ্ছি। 2016 সালে যে প্রশ্নটা আসছিল, সেই প্রশ্নটা আমি একটু বোর্ডে লিখে নিয়েছি। সমীর কোম্পানি লিমিটেড ওয়ার্কিং ক্যাপিটাল অফ টাকা 5 লাখ, দেয়ার আর 2 অল্টারনেটিভ মেথডস অফ ফাইন্যান্সিং। মানে কি, সমীর কোম্পানি লিমিটেডের 5 লক্ষ টাকা চলতি মূলধন দরকার। তাদের কাছে দুটি বিকল্প আছে এই অর্থ সংস্থানের। নাম্বার 1, টু ফারগো ক্যাশ ডিসকাউন্ট গ্রান্টেড অন দ্য বেসিস 3, 10 and 60। বলা হচ্ছে যে প্রথমটা হচ্ছে কস্ট অফ ক্রেডিটের, যেখানে শর্ত হচ্ছে যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে পারে তাহলে 3% বার্তা প্রদান করা হবে, এবং মোট সময় অবশ্যই 60 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। পাশাপাশি দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, দ্য কোম্পানি ইস্যু এ 120 days কমার্শিয়াল পেপার অফ এ ফেস ভ্যালু অফ টাকা 5 লাখ and its sales value is টাকা 4,50,000। বলা যাচ্ছে কোম্পানি 120 দিনের জন্য একটি বাণিজ্যিক পত্র বিক্রি করতে চাইতেছে, যার লিখিত মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 4.5 লক্ষ টাকা। The credit rating expense is 0.5% of the size of issue, agent charge being 0.25% and stamp duty 0.5%. এই যে আমরা 4.5 লক্ষ টাকায় এই কমার্শিয়াল পেপারটা বিক্রি করতে চাচ্ছি, এই 4.5 লক্ষ টাকা কমার্শিয়াল পেপারটা বিক্রি করতে যায় আমাদের 3 ধরনের খরচ হবে এখানে। কি কি? নাম্বার 1, রেটিং এক্সপেন্স, যেখানে 0.5%, এজেন্টের চার্জ দিতে হবে 0.25%, স্ট্যাম্প ডিউটি হবে 0.5%। এই হচ্ছে মোট দুইটা আমার প্রশ্ন। এবং সর্বশেষ তোমাকে যেটা প্রশ্নপত্র বললো, হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি চোজ, হোয়াই। কোম্পানি কোন বিকল্পটা গ্রহণ করবে, কোন বিকল্পটা গ্রহণ করবে এবং কেন করবে, এই ব্যাপারে তোমার কাছ থেকে মতামত জানতে চাচ্ছে। তো আমরা প্রথমটা, টু ফারগো ক্যাশ ডিসকাউন্ট গ্রান্টেড অন দ্য বেসিস 3, 10, 60, এটার সমাধানটা আগে দেখি। অল্টারনেটিভ 1 এ বলা হয়েছে এপিআর সমান সিডিআর 100 মাইনাস সিডিআর গুণন 360 সিপি বাই ডিপি মাইনাস ডিপি। কিছুক্ষণ আগে আমরা সিডিআর, সিপি, ডিপি তার ব্যাখ্যা কি ছিল, সিডিআর দ্বারা কি বুঝি, সিপি দ্বারা কি বুঝি, ডিপি দ্বারা কি বুঝি, এগুলোর ব্যাখ্যা দিয়ে আসছি। এখন এই মানগুলো আমরা বসাতে চাচ্ছি। সিডিআর হচ্ছে 3% ডিসকাউন্ট, এখানে লিখলাম আমরা সিডিআর 3%। এরপর এখানে হচ্ছে সিপি, সিপি হচ্ছে মোট সময়, মোট সময় কত, মোট সময় হচ্ছে 60 দিন 60 ডেজ। ডিপি কত, 10 ডেজ। ডিপি মানে হচ্ছে যে বাট্টাকৃত সময়টা, তোমাকে কত দিনের জন্য বাট্টাটা দেওয়া হচ্ছে, 10 দিনের জন্য বাট্টা দেওয়া হচ্ছে। আমরা মান বসাতে যাচ্ছি। সিডিআর এর মান হচ্ছে 3, সিপির মান হচ্ছে 60, ডিপির মান হচ্ছে 10। ক্যালকুলেশন করলে আমরা পাই 100 থেকে 3 চলে গেলে 97, 360 এবং 60 থেকে 10 বিয়োগ করলে হয় 50। ভাগ করলে এটার রেজাল্ট আসে 0.030927। আরো আসে 50 দিয়ে 360 কে ভাগ করলে 7.2। এটা দিয়ে গুণ করলে এবং 100 দিয়ে গুণ করার পরে 22.27% প্রায়। পাশাপাশি আমরা যদি কমার্শিয়াল পেপারের দিকে লক্ষ্য করি, কমার্শিয়াল পেপারের সূত্রটা হচ্ছে এফবি মাইনাস এসবি এনএসবি গুণন 360 বাই ডিএন গুণন 100। এফবি হচ্ছে ফেস ভ্যালু, ফেস ভ্যালু কত ছিল কমার্শিয়াল পেপারটা, 5 লক্ষ টাকা।
আর সেলস ভ্যালু কত ছিল 4.5 লক্ষ টাকা। তো আমরা দেখলাম ফেস ভ্যালু 5 লক্ষ টাকা, সেলস ভ্যালু 4.5 লক্ষ টাকা। যেহেতু প্রশ্নটার মধ্যে আনুষঙ্গিক কিছু ব্যয় আছে, অন্যান্য কিছু খরচ আছে, রেটিং চার্জ আছে, এজেন্টের চার্জ আছে, স্ট্যাম্প ডিউটি আছে, এই খরচগুলো আমরা একটু বের করব। কিভাবে খরচগুলো বের করব? সব সময় খরচ যখন বের করব তখন ফেস ভ্যালু থেকে খরচ বের করতে হয়। তাহলে আমরা রেটিং চার্জটা দেখলাম 5 লক্ষ গুণন 0.5%, 2500 টাকা আসছে। পাশাপাশি এজেন্ট চার্জের আসছে 5 লক্ষ টাকার উপর 0.25% 1250 টাকা। স্ট্যাম্প ডিউটি আসছে 5 লক্ষ টাকার উপর 0.5% 2500 টাকা। মোট আমাদের টাকা হলো 6250 টাকা। তাহলে এখন কেন এটা বের করলাম? এটা বের করলাম মূলত এনএসবি বের করার জন্য। এনএসবির সূত্রটা কি? এনএসবির সূত্রটা হচ্ছে সেলস ভ্যালু থেকে আদার কস্ট বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটাই হবে এনএসবি। তাহলে আমাদের আজকে সেলস ভ্যালু হচ্ছে 4,50,000 টাকা এবং আদার কস্ট হচ্ছে 6,250 টাকা। বাদ দিলে আমরা পাইলাম 4,73,750 টাকা। ডিএন ডেজ অফ ম্যাচুরিটি হচ্ছে 120 ডেজ, যেখানে প্রশ্নের শুরুতে আমাদের বলা ছিল। আমরা এই নির্ধারিত মানগুলো নিয়ে আমরা আমাদের অঙ্কের মধ্যে উপস্থাপন করব। এফবি ছিল 5 লক্ষ, এসবি ছিল 4.5 লক্ষ, আর এনএসবি কিছুক্ষণ আগে বের করলাম 4,43,750 টাকা। গুণ হচ্ছে 360 উপরে, নিচে হচ্ছে 120। যেহেতু ডিএম আমার প্রশ্নের মধ্যে বলা ছিল 120 দিন, আমি বসায় দিলাম। বসায় দেওয়ার পর 5 লক্ষ টাকা থেকে 4.5 লক্ষ টাকা বিয়োগ করলে আমাদের টাকা আসে 50,000 টাকা। 50,000 টাকা 4,43,750 গুণন 3 গুণ 100, টোটাল কাজটা করলে আমরা আমাদের ফলাফল পাই 33.80%। সর্বোপরি এই হচ্ছে আমাদের দুটো অল্টারনেটিভ। আমরা দুটো অল্টারনেটিভের মধ্যে একটাতে পাইলাম এপিআর 22.27% এবং আরেকটাতে পাইলাম 33.80%। এখন আমাদের প্রশ্নের শেষ অংশে তোমাদের মনে আছে কিনা জানি না, যেখানে বলা ছিল হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি চুজ, কোম্পানি কোন বিকল্পটা গ্রহণ করবে। হোয়াই, কেন? কোম্পানি বিকল্প গ্রহণ করার ক্ষেত্রে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। শর্ট টার্ম ফাইন্যান্সিং এ সবসময় মনে রাখবে যেই পার্সেন্টেজটা সর্বনিম্ন, সবচেয়ে কম, সেই পার্সেন্টেজটা গ্রহণযোগ্য। তাহলে তোমরা নিজেরাই বলো তো অল্টারনেটিভ 1 এবং অল্টারনেটিভ 2 দুইটার মধ্যে সবচেয়ে সর্বনিম্ন পার্সেন্টেজ কোনটা? হ্যাঁ, ধন্যবাদ, তোমরা ধরতে পারছো যে অল্টারনেটিভ 1 এর মধ্যে 22.27%, এটা হচ্ছে সবচেয়ে কম। তার মানে কোম্পানি যখন এই অল্টারনেটিভটা গ্রহণ করবে সেই অল্টারনেটিভটাই হচ্ছে আমাদের 22.27। যেহেতু এটা সবচেয়ে কম, এই অল্টারনেটিভটা কোম্পানি গ্রহণ, যেন তোমরা বুঝতে পারো। আজকে আমাদের এই আলোচনার সমাপ্তি টানছি, তার আগে তোমাদের সাথে একটু কথা বলছি। সেটা হচ্ছে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধিগুলো মেনে তোমরা সবাই অবশ্যই ঘর অবস্থান করবে। পাশাপাশি পড়াশোনাকে চালিয়ে নেওয়ার জন্য সরকারি মুরাপাড়া কলেজের অনলাইন ক্লাসরুমের দিকে সব সময় নজর দিবে। কখন কোন বিষয়ের ক্লাসগুলো আসে সেই ক্লাসগুলো যেন তোমরা বুঝতে পারো, দেখতে পারো এবং সেই অনুসারে যেন অনুসরণ করতে পারো, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকে শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।